আজকে আমরা আমাদের ক্লাস 12 এর যে সেকেন্ড কবিতাটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কবিতাটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। প্রথমত জেনে নিই আমরা যে কার লেখা এই কবিতাটা। এই কবিতাটি লেখা আর্থার রিম্বাউ বলে একজন ফ্রেঞ্চ কবি, ফ্রেঞ্চ পোয়েট। কবিতাটা লেখা হচ্ছে 1870s এর সময়, এবং এটা লেখার কারণ ছিল হচ্ছে একটা বিশেষ যুদ্ধ, যেটা হচ্ছে ফ্রাঙ্কো রাশিয়ান ওয়ার। ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে একটা খুব বিখ্যাত যুদ্ধের ফলস্বরূপ আর্থার রিম্বাউ বাধ্য হন এই কবিতাটি লিখতে, বা ওনার মনে হয় যে এরকম একটা কবিতা লেখা দরকার। আরও একটা খুব জরুরি কথা জানা দরকার, সেটা হচ্ছে এই কবিতাটি যখন লেখা হচ্ছে তখন একটা মডার্নিস্ট মুভমেন্ট, একটা না একাধিক মডার্নিস্ট মুভমেন্ট চলছে। যেরকমভাবে বিভিন্ন রকম রেভলিউশন হয়, সেরকম লিটারেচার বা সাহিত্যেও বিভিন্ন রকম মুভমেন্ট হয়েছে। তার মধ্যে একটা জরুরি মুভমেন্ট হচ্ছে সিম্বলিজম, ড্যাডাইজম এবং সারিয়ালিজম। এই তিনটে জরুরি মুভমেন্টের পরে এই কবিতাটা যখন লেখা হচ্ছে, আর্থার রিম্বাউকে বলা হচ্ছে দ্য ফাউন্ডার অফ সিম্বলিজম, ড্যাডাইজম অ্যান্ড সারিয়ালিজম। মানে এই মুভমেন্টগুলোর উনি প্রবর্তন করেছিলেন, প্রথম ওগুলোর সাথে যুক্ত ছিলেন। এবং এই কবিতাটি যখন লেখা হচ্ছে, সেই কবিতাটি কিন্তু এটা মাথায় রেখে লেখা হচ্ছে, এবং এই কবিতার মধ্যে আমরা সিম্বলিজম পাচ্ছি এবং ড্যাডাইজম পাচ্ছি। মানে ড্যাডাইজম ইন দ্য সেন্স হচ্ছে অ্যান্টি ওয়ার যে কনসেপশন, সেই কনসেপশন আমরা পাচ্ছি। এবং যেটা খুব ইম্পর্টেন্টলি পাচ্ছি সেটা হচ্ছে সিম্বলিজম। সিম্বলিজম মানে যেখানে আমরা বিভিন্ন রকম সিম্বল দিয়ে কবিতার মূল ভাব প্রকাশ করতে পারবো। কবিতার মধ্যে যেটা বলা হয়েছে সেটা আমরা শুধুমাত্র সিম্বলের মারফত বুঝতে পারবো। এই হচ্ছে কবিতার ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা আসছি মুখ্য কবিতায়। এই কবিতাটি বেসিক্যালি লিরিক্যাল পোয়েম এবং একটি সনেট। সনেট মানে আমরা জানি 14 লাইনের কবিতা, 14 লাইনস পোয়েম, যাকে দুভাগে ভাগ করছি আমরা পেট্রার্কন ফর্মে। ইটালিয়ান রাইটার পেট্রার্ক এই সনেটকে দুভাগে ভাগ করেছিলেন। প্রথম 8 লাইনের নাম দিয়েছিলেন অক্টেভ, এবং পরবর্তী 6 লাইনের নাম দিয়েছিলেন সেস্টেভ। এই ফরম্যাটকে মাথায় রেখেই পরবর্তীকালে সনেট লেখা হয়েছে, এক্সেপ্ট শেক্সপিয়ার। শেক্সপিয়ার নিজস্ব একটা আলাদা ফরম্যাট তৈরি করেছিলেন সনেটের ক্ষেত্রে, কিন্তু এখন আমরা যেহেতু আর্থার রিম্বাউয়ের সনেট নিয়ে কথা বলবো, তাই জন্য আমরা পেট্রার্কান ফর্ম অফ সনেট নিয়ে কথা বলবো, যেখানে প্রথমে 8 লাইন আমরা কবিতা শুনবো, তারপর আমরা চলে যাবো পরবর্তী 6 লাইনে বা সেস্টেটে। প্রথম লাইনটা বলছে, আ স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows and leaves long strands of silver on the bright। বলছে একটা ছোট্ট উপত্যকা, ভ্যালি মানে উপত্যকা, যেখানে খুব ধীরে সুস্থে একটা জলের স্রোত আসছে। কোন একটা দূর থেকে একটা স্রোত, জলের স্রোতকে দেখা যাচ্ছে, এবং লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট। সেই জলের স্রোতগুলোকে, এক একটা স্রোতের লাইন্সগুলোকে সিলভারি লাগছে বা রূপলি লাগছে, এবং ঘাসের উপরে সেগুলো যখন পড়ছে সেগুলো মনে হচ্ছে রূপলি এক একটা দাগের মতো। সবুজ ঘাসের উপরে এই সিলভার কালারটা দাগের মতো মনে হচ্ছে, এবং স্ট্র্যান্ডস, লাইনসের মতো লাগছে। খুব মাথায় রাখতে হবে, আমি কেন সিম্বলিজমের কথা প্রথমে বলেছি, যে রঙগুলো ব্যবহৃত হচ্ছে। প্রথম যেটা বলছে গ্রিন, গ্রিন হচ্ছে যৌবনের রং বা ইউথের কালার। এরপরেই আছে স্ট্রিম, স্ট্রিম মানে হচ্ছে জল, জল হচ্ছে জীবনের সিম্বল। আমরা জীবনের সাথে জলকে খুব কাছাকাছিভাবে রিলেট করতে পারি, তাই জন্য জীবন, যৌবন এইগুলোই কিন্তু কবিতার প্রথম দিকে কবি ব্যবহার করার চেষ্টা করেছেন, এটা আমরা বুঝতে পারছি। Grass from the mountain top stream the sun's rays, they fill the hollow full of light। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হলো, হলো বলতে এখানে ভ্যালির কথা বলছে। চারপাশে পাহাড় এবং মধ্যখানে যে উপত্যকাটা রয়েছে, সেই উপত্যকায় সূর্যের আলো পড়ছে, হলোটাকে সূর্যের আলো ভরে দিচ্ছে। হলো বলতে এখানে ভ্যালি, সেই ভ্যালি মানে উপত্যকার মধ্যে যে সূর্যের আলোটা পড়ছে, সেটার মানে আমরা বুঝতে পারছি যে সূর্য এখানে হচ্ছে জীবনের উৎস বা পাওয়ার বা এনার্জি। সেই এনার্জিটা উপত্যকা গ্রিন ভ্যালির উপরে পড়ছে, তার মানে হচ্ছে আবার আমরা লাইফ এবং ইউথকে কোরিলেট করছি একে অপরের সঙ্গে।
A soldier very young lies open mouth. একজন সৈনিক তিনি শুয়ে রয়েছেন একদম উপত্যকার মধ্যখানে, মুখ খুলে, লাইজ ওপেন মাউথ, শুয়ে আছেন মুখ খোলা অবস্থায়। খুব একজন যুবক যে সৈনিক, সে সৈনিক খুব একটা বৃদ্ধ নন, যুবক তিনি। A pillow made of fern beneath his head, মাথার তলায় ঘাসের একটা বালিশ তৈরি হয়েছে, তৈরি আসলে হয়নি, উনি শুয়ে রয়েছেন সেই ঘাসের উপরে মাথা দিয়ে, সেই ঘাসটাকে যেন একটা পিলো বা একটা বালিশ মনে হচ্ছে। Asleep stretched in the heavy undergrowth, ঘুমিয়ে আছেন, এবং stretched in the heavy undergrowth বলতে উনি যে শুয়ে আছেন ওনার তলায় কিন্তু ঘাসগুলো রয়েছে, সবুজ ঘাসের ওপরে উনি শরীর ছড়িয়ে শুয়ে আছেন। Rays pale in his warm green sun-soaked bed, এবং তার বর্ণ ধূসর হয়ে উঠেছে in the warm green sun-soaked bed, মানে ঘাসটা গরম সূর্যের আলো, সেটা গ্রিন ইটসেলফ, সেটা গ্রিন, সানসোক মানে সূর্যের আলো সেই বিছানা বা সেই ঘাসের বিছানার উপর পড়ছে, তার মানে আবার সেই গ্রিন আর সানরেজ দুটো মিলিত হয়ে কিন্তু বোঝা যাচ্ছে আবার প্রাণ শক্তি এবং ইউথ এবং পাওয়ার, এনার্জি সমস্ত কিছু কিন্তু কোঅর্ডিনেট করছে। মানে একটা ঘাস, সেই ঘাসের উপরে একজন সোলজার ঘুমিয়ে আছেন যে খুব ইয়াং, এবং তার উপরে সূর্যের আলো এসে পড়ছে, তার মানে আমরা আবার কিন্তু একটা there is vitality, there is celebration of life throughout the poem, আমি এটাই বুঝতে পারছি এখন। এর মধ্যে দিয়ে আমাদের প্রথম অক্টেভ বা প্রথম 8 লাইনসের কবিতাটার প্রথম 8টা লাইন পেট্রার্কাম সনেটে শেষ হচ্ছে। এইবার আমরা ঢুকছি হচ্ছে সেস্টেটে, মানে পরবর্তী 6 লাইনে, যেটা কনক্লুডিং লাইন্স যে কোনো সনেটে। আমরা এতক্ষণ ধরে কবিতাটার ভাব বা তার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে বা কবিতাটার যে এনভায়রনমেন্ট সেটা নিয়ে কথা বলছিলাম। এবার আমরা কবিতাতে ক্যারেক্টার নিয়ে কথা বলবো, যাকে নিয়ে বলা হচ্ছে তাকে নিয়ে কথা বলবো, বা কনক্লুডিং লাইন্সের দিকে এগোবো। His feet among the flowers he sleeps, তার পা ফুলের উপরে সে ঘুমোচ্ছে। His smile is like an infant's, gentle without guile, তার হাসিটা একজন শিশুর মতো, ইনফ্যান্ট মানে শিশু, জেন্টেল মানে খুব সৌম্য, এবং উইদাউট গাইল, গাইল মানে কোনো ছদ্মবেশ নেই, যে হাসির মধ্যে যে ছল নেই, শিশুর হাসি যেরকম কোনো ছলহীন হয় সেরকম এর হাসিটাও কিন্তু একদম সৌম্য, শান্ত, সে চোখ বন্ধ করেও তার মুখের মধ্যে সেই হাসিটা রয়েছে। আহ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, প্রকৃতিকে কবি যেন বলছেন যে নেচারও এরকমভাবে ওপেনলি শুয়ে রয়েছে ভ্যালির মধ্যে, উপত্যকার মধ্যে, ওকে গরম রাখো, বা সূর্যকে বলছে যে সূর্যের আলো দিয়ে ওকে ওয়ার্ম রাখো, কারণ ও ঠান্ডা লেগে যেতে পারে। হি মে ক্যাচ কোল্ড। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, প্রকৃতিকে প্রথম সম্বোধন করার পরে এবার প্রকৃতির এজেন্টদের কাছে চলে আসছেন কবি, এবং হামিং ইনসেক্ট যে পোকাগুলো বর্ণন করে বেড়াচ্ছে সোলজারের চতুর্দিকে, সেই পোকামাকড়গুলোকে বলছে যে ওকে বিরক্ত করো না, ঘুমোচ্ছে, ওর চারপাশে যদি বর্ণন করো সেই শব্দে ওর ঘুমটা ভেঙে যেতে পারে, ওর রেস্টে ব্যাঘাত হতে পারে। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, সে ঘুমোচ্ছে সূর্যের আলোর তলায়, সূর্য আলো তার গায়ে পড়ছে, তার একটা হাত বুকের ওপরে রাখা, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অ্যাট পিস, শান্তিতে সে ঘুমোচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, সাইড মানে তার বুকে, মানে হাতের সাইডে যেটা হচ্ছে বুক, তার সেই হার্টের কাছে দুটো লাল চিহ্ন বা ছিদ্র। এই ছিদ্রটা কিসের? এগুলো হচ্ছে আসলে বুলেট উন্ডস, মানে গুলির ক্ষত তার বুকে লেগেছে এবং সেখান থেকে রক্ত বেরিয়েছে, এবং সেই জন্য সেই উন্ডস দুটো রেড হয়ে গেছে। এবার আমরা আসছি কবিতাটাকে রিক্যাপিচুলেট যদি আমরা পড়া শুরু করি, আমরা বুঝতে পারবো যে কবিতাটা শুরু হয়েছিল সবুজ রং দিয়ে, মানে ভাইটালিটি, লাইফ, ইউথের কথা বলছিল। এন্ড হচ্ছে উইথ দ্য কালার রেড, এখানে কিন্তু রেড ইজ সিম্বলিক অফ ভায়োলেন্স। সো সেই লাল রংটা দিয়ে শেষ হচ্ছে, মানে দুটো রং কিন্তু খুব অপোজিট টু ইচ আদার, যেগুলো কোরিলেট করছে কবি, এক একটা রঙের সাথে কবিতাকে কোরিলেট করেছেন। সেকেন্ডলি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষ যখন মারা যায় তখন তার শরীর ঠান্ডা হয়ে যায়, এখানেও কিন্তু সেটা কবি রিক্যাপিচুলেট করেছেন বা অ্যান্টিসিপেট করেছেন যে হি মে ক্যাচ কোল্ড, মানে তার ঠান্ডা লেগে যেতে পারে, অ্যাজ ইফ কবি বিশ্বাস করতে পারছেন না যে সে মৃত, তার শরীর ঠান্ডা হয়ে গেছে, এবং তাই প্রকৃতিকে বলছেন যে যদি কোনোভাবে হিট দিয়ে তাকে পুনরুজ্জীবিত করে রাখা যায়। সেম গোজ উইথ দ্য হামিং ইনসেক্টস, যখন
পোকামাকড়রা চারপাশে মানুষ মারা যাওয়ার পর মাছি বন্ধন করে শরীরের চারপাশে, এখানেও ঠিক সেরকমই হচ্ছে। আমরা প্রথম থেকেই বুঝতে পারছি ছবি আমাদেরকে সিম্বলস দিচ্ছে, এখানেই সিম্বলিজম, যেখানে আমরা বুঝতে পারছি বা অ্যান্টিসিপেট করতে পারছি যে হয়তো এই সোলজার জীবিত নেই, মারা গেছে, কিন্তু এটাই হচ্ছে ভাইটালিটি অফ দ্য সরি এখানেই হচ্ছে আমরা পিটি অফ ওয়ার, মানে ইউজলেসনেস অফ ওয়ার, যে হ্যাঁ যুদ্ধ কীভাবে একজন যুবকের জীবন নিয়ে নিতে পারে, একজন সৈনিকের জীবন নিয়ে নিতে পারে, এবং আলটিমেটলি যুদ্ধে যে শেষ পর্যন্ত কোনো ভালো হয় না কিছু, সেটাই আমরা এই কবিতা থেকে বুঝতে পারছি। সো হিয়ার এন্ডস দ্য চ্যাপ্টার। এরপরে আমরা এক্সারসাইজেস নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।